গুড মর্নিং। আমাদের কোর্স 6-এর যে ইউনিট 1 নিয়ে আমরা আলোচনা করছিলাম, সেই ইউনিট 1-এর আমরা 3টে সাব পার্টে ভাগ করে আলোচনা করার কথা বলেছিলাম। আমাদের 2টো সাব পার্ট হয়ে গেছে। আজকে লাস্ট সাব পার্ট, যেটা সাব পার্ট 3, সেখানে আমরা আলোচনা করব ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি, কাস্ট, ক্লাস, রিলিজিয়ান, ডিসেবিলিটি, এথনিসিটি অ্যান্ড রিজিয়ন। অর্থাৎ এখানে আমাদের মূল আলোচ্য বিষয় হবে যে ন্যায় বিচার এবং সমতার ধারণা। ঠিক আছে, ন্যায় এবং সমতার পার্থক্য, অর্থাৎ ন্যায় বিচার সাথে সমতার পার্থক্য, ন্যায় ও সাম্য প্রতিষ্ঠায় বাধা এবং এদের বাধা স্বরূপ যে ভূমিকাগুলো, যে যে বাধাগুলো তৈরি হয়, সেই বাধাগুলো হচ্ছে সামাজিক স্তরবিন্যাস, বর্ণ বা জাতি ব্যবস্থা, শ্রেণী, ধর্ম, জনজাতিত্ব, অক্ষমতা, আঞ্চলিকতা ইত্যাদি। এখন ব্যাপারটা হচ্ছে ন্যায় ও সমতার ধারণায় এখানে আমাদের ন্যায় বিচার বলতে বোঝানো হচ্ছে ইকুইটি। ঠিক আছে, ইকুইটি হচ্ছে ন্যায় বিচার বলা হচ্ছে, আর সমতাকে বলা হচ্ছে ইকুয়ালিটি। ঠিক আছে, তো এদের ধারণাটাকে যদি আমাদের ক্লিয়ার করতে হয়, তাহলে ইকুইটি অ্যান্ড ইকুয়ালিটি, ইকুইটিটা হচ্ছে ন্যায় বা ন্যায় বিচার, আর সমতাটা হচ্ছে ইকুয়ালিটি। ঠিক আছে, অনেক সময় সমতা বা সাম্য বলা হতে পারে, যাই হোক। তো এখানে ন্যায় বিচারটাই আমরা কিন্তু ইকুইটির ক্ষেত্রে বলবো। তো এখানে পরিষ্কারভাবে সংজ্ঞাটাকে আলোচনা করে নিই, তারপরে বিস্তারিত ব্যাখ্যায় যাব। ন্যায় বলতে বোঝায় কোনো এক পক্ষকে একতরফাভাবে সমর্থন না করা। এক্ষেত্রে সকলকে এক দৃষ্টিতে দেখা হয় না কিন্তু। ঠিক আছে, যুক্তি, বিচার, পরিস্থিতি, যোগ্যতা, দক্ষতা, মেধা, বুদ্ধিমত্তা, সামর্থ্য বিচার করে যার যতটুকু পাওয়া দরকার তা নিশ্চিত করাই হলো ন্যায় বিচার বা সুবিচার। আর সমতার সংজ্ঞায় আসছে, সমতায় সকল মানুষকে সমান ও অভিন্ন হিসেবে দেখা হয়। জাতি, ধর্ম, বর্ণ, লিঙ্গ, ধনী, নির্ধন নির্বিশেষে সকল নরনারীর ক্ষেত্রে কোনো পার্থক্য বা ভেদাভেদ থাকবে না, অর্থাৎ সকলের সমানাধিকারী হবে সমতা। এবারে তোমাদের ক্ষেত্রে প্রশ্ন জাগতেই পারে, তাহলে ব্যাপারটা তো কাছাকাছি আসছে, আবার ন্যায় ক্ষেত্রে কেন সকলকে এক দৃষ্টিতে দেখা হবে না? ঠিক আছে, কিন্তু এক্ষেত্রে একটা পার্থক্যের জায়গা তৈরি হচ্ছে। দেখো, পরিষ্কার ভাষায় বলতে গেলে যদি একটা আমরা উদাহরণ দিই এইভাবে, যে ধরা যাক একজন ধনী ব্যক্তি এবং একজন নির্ধন ব্যক্তি। ঠিক আছে, মানে একটা অতিরিক্ত মাত্রায় বড় লোক আর একজন একবারে খুবই দুস্থ ঘরের একজন ব্যক্তি। এবারে সরকারের পক্ষ থেকে ধরো এই সময়টার মধ্যে, ঠিক আছে, এই লকডাউন পিরিয়ডে এরকম সময় দুটো ফ্যামিলিতেই ধরো তিনজন করে ফ্যামিলি মেম্বার আছে বা 4জন করে ফ্যামিলি মেম্বার আছে। দুটো বাড়িতেই সরকারের পক্ষ থেকে বলা হলো যে ফ্যামিলি মেম্বার পিছু 5 কেজি করে চাল দেওয়া হবে। তাহলে এই যে কোনো ধনী নির্ধন মানে ভেদাভেদ না করে সকলকে যে সমানভাবে ভাগটা করে দেওয়া হলো, যে যিনি ধনী ব্যক্তি তিনিও পাবেন ওই সুবিধা, আবার যার কিনা দুস্থ তিনিও ওই সুবিধাটা পাবেন। তাহলে কি হবে? এটা হচ্ছে সমতা, সকলকে সমানভাবে সমান দৃষ্টিতে ভাগ করে দেওয়া হলো। কিন্তু এক্ষেত্রে দেখা যাচ্ছে, যদি দেখা যায় যে ধনী ব্যক্তি, তার তো নিজের ক্ষেত্রে চাল কেনার সামর্থ্য আছে বা তার হয়তো সঞ্চিত ধন আছে, সুতরাং তিনি কিন্তু কিনতে পারবেন। ঠিক আছে, তার ক্ষেত্রে অসুবিধা হবে না, তার ক্ষেত্রে সঞ্চয় ভেঙেও তিনি সময়টা চালিয়ে নিতে পারবেন। সেক্ষেত্রে তাকে যদি তার পরিমাণের অংশ কিছু কমিয়ে দিয়ে দুস্থ ব্যক্তিকে সাহায্য করা হয়, বা সেটা সরকারের তরফেই করা হোক বা ব্যক্তিটি নিজের ইচ্ছাতেই করুন, তাহলে কি হচ্ছে যে যার আছে তিনি নিজের অবশ্যই সেই সময়টার মধ্যে তিনি নিজেরটা চালিয়ে নিতে পারবেন বা তার সেই সামর্থ্যটুকু আছে। কিন্তু যিনি দুস্থ, সকলকে সমানভাবে ভাগ করে দিলে সেই দুস্থর হয়তো নিজের পরের মাসে চলবে কিনা সেটা ঠিক হলো না, কিন্তু তাকে যদি ওই সাহায্যটা অতিরিক্ত মাত্রায় করা হয়, হয়তো যিনি ধনী ব্যক্তি তিনি নিজেরটা না নিয়ে দুস্থ ব্যক্তিটিকে দান করলেন, তাহলে কি হলো, যিনি দুস্থ ব্যক্তি তিনি আরও নিশ্চিন্ত হলেন যে আরও কিছুদিন ভালোভাবে খেয়ে পরে বাঁচা যাবে। তাহলে এই যে ব্যাপারটা, এইটা হচ্ছে ন্যায় বিচার। অর্থাৎ যিনি কিনা পূর্ব থেকেই বঞ্চিত, তাকে একটা অতিরিক্ত মাত্রায় সুবিধা পাওয়ার ব্যবস্থা করে দেওয়া হলো, যাতে করে এতদিন ধরে যিনি দুস্থ আর যিনি ধনী, আমি ব্যাপারটা হয়তো দেখা যাচ্ছে আমি হয়তো খুব রিসেন্ট হয়তো তাদের ধনী বা দুস্থ হওয়ার এই ইতিহাসটা জড়িত আছে, তা নয়, কিন্তু এটা হয়তো যুগ যুগ ধরে যিনি দুস্থ তিনি হয়তো নিজের অধিকার থেকে বঞ্চিত হয়ে এসেছেন, তার ফলে তিনি হয়তো দুস্থ আছেন, সেটা হতেই পারে, সেটা আমার
বলার কথা নয়, কিন্তু এই ধরনের ঘটনা ঘটে এসেছে। বর্ণভেদ বলো, ধর্মের ক্ষেত্রে বলো, হতেই পারে যে বিভিন্ন যুগে উচ্চ শ্রেণীর মানুষ তারা কিন্তু সুবিধা ভোগ করে এসেছে, যারা নিম্নবর্ণের মানুষ তাদেরকে সেই সুবিধা ভোগ করতে দেওয়া হয়নি, তাহলে তারা কিন্তু দিনকে দিন তারা কিন্তু সেই বঞ্চনার শিকার হয়েছে। আজকে তাদেরকে অতিরিক্ত বাড়তি সুবিধা পাওয়ানোর মাধ্যমে তাদের প্রতি এতদিন ধরে চলা যে ন্যায় এই অন্যায় চলেছে, তাদেরকে এতদিন ধরে চলা অবিচারের একটা সুবিচার পাওয়ানোর ব্যবস্থা করা হলো। তাদের ক্ষেত্রে হয়তো দেখা যাচ্ছে যে একটা তোমার রিজার্ভেশনের ব্যবস্থা করা হলো, যে তাদের ক্ষেত্রে এই আর্থিক দিকে যারা ব্যাকগ্রাউন্ডে আছে, ইকোনমিক্যালি উইকার সেকশন যারা, তাদের ক্ষেত্রে হয়তো একটা সংরক্ষণের ব্যবস্থা করা হলো, তারা কিনা এই সুবিধাটা পাবে। তাদের ক্ষেত্রে হয়তো ফর্ম ফিল আপে কিছু ছাড় দেওয়া হবে, তাদের ক্ষেত্রে হয়তো চাকরির ক্ষেত্রে কিছু সংরক্ষণ দেওয়া থাকবে, এই ধরনের ব্যাপার হতেই পারে। কিন্তু ব্যাপারটা কি হচ্ছে, পরিষ্কার ভাষায় বুঝতে গেলে সমতা হচ্ছে সম্পদের সমবন্টন, সকলকে মাথাপিছু সমানভাবে ভাগ করা। কিন্তু ন্যায় বিচার হচ্ছে সেটাই যেটা কিনা ধনী নির্ধন হিসেবে বিচার করা হয়। দেখা হয় যে ধনীর যদি নিজের কাজ বা নিজের সম্পদটুকু জোগাড় করে নেওয়ার সামর্থ্য থাকে, তাহলে তাকে না দিয়ে, যার কি নেই তাকে দিয়ে বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার বা তাকে দিয়ে সাহায্য করা। ঠিক আছে, অর্থাৎ দিনের পর দিন ধরে চলা বঞ্চনার শিকার যে জাতি, মানে যে শ্রেণী বা যে বর্ণের মানুষ হয়ে আসছে, তাদেরকে একটা সুবিচার পাওয়ানোর জন্য ন্যায় বিচার। এটা হচ্ছে ন্যায় বা সমতার ধারণা। তোমরা যদি এই আলোচনাটা শুনে থাকো, আশা করা যায় তোমাদের বুঝতে খুব একটা অসুবিধা হবে না। ঠিক আছে, এরপরে আমরা আসি দুটোর মধ্যে পার্থক্য। ন্যায় বা তোমার ন্যায় বিচার হচ্ছে ব্যক্তিকে যথার্থভাবে ও স্বচ্ছতার সাথে বিবেচনা করার প্রক্রিয়া। ঠিক আছে, ব্যক্তির বিকাশ উপযোগী সুযোগ সুবিধাগুলিকে ন্যায় বিচারের দ্বারা এখানে স্থির করা হয়। ঠিক আছে, আর সমতাটা কি হচ্ছে, নিরপেক্ষতার সাথে সুযোগ সুবিধা বা অধিকার প্রদান, যেখানে সকলকে সমান স্তরে রাখা হয়। এখানে দেখা হয় না কে ধনী কে নির্ধন, সকলকে সমানভাবে ভাগ করে দেওয়া হলো। তাতে হয়তো নির্ধনের অসুবিধা হলেও সেটা মেনে নিতে হবে, কারণ সকলকে যেহেতু সমানভাবে ভাগ করা হচ্ছে। সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে হয়তো ন্যায় বিচার, যিনি ধনী তার ক্ষেত্রে হয়তো অনেক স্বার্থত্যাগের ব্যাপার থাকতে পারে। ঠিক আছে, যে তিনি নিজেরটুকু ছেড়ে দিচ্ছেন, তার একটা স্বার্থত্যাগের ব্যাপার হতে পারে। আবার সমতাতে যিনি নির্ধন তারও সমস্যা হতে পারে, কারণ সকলকে মাথাপিছু সমান জিনিস দেওয়া হচ্ছে। যার কিনা নির্ধন মানুষ, যার দুস্থ মানুষ, তার কিনা আগামী দিনে কি চলবে তার হয়তো কোনো ঠিক নেই। ঠিক আছে, সেক্ষেত্রে তাকে যদি বাড়তি সুযোগ সুবিধা দেওয়া হয়, সেটা হবে ন্যায় বিচার। সুতরাং সূক্ষ্ম পার্থক্য কেন, ভালোই পার্থক্য আছে। তো এটাকে আমরা আরও পার্থক্যের আকারে এরকমভাবে আলোচনা করতেই পারি যে ন্যায় বিচার হচ্ছে একটা প্রক্রিয়া বা কারণ, সমতা হচ্ছে তার ফল। কারণ ন্যায় বিচার হলেই আগামী দিনে সমতা প্রতিষ্ঠিত হবে। ঠিক আছে, এরপরে আসছে 3 নম্বরে, ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্যকে স্বীকৃতি দিয়ে সেই পার্থক্যের ভিত্তিতে ব্যক্তির প্রাপ্য সুযোগ বা অধিকারগুলি সুনিশ্চিত করা হয়। অর্থাৎ ব্যক্তিতে ব্যক্তিতে পার্থক্য করা হবে, যে কার আছে কার নেই, পার্থক্যগুলো দেখা হবে, কে বঞ্চনার শিকার হয়েছে, কে বঞ্চনার শিকার হয়নি, কে এতদিন সুবিধা ভোগ করেছে, কে করেনি, সমস্ত ব্যাপারটা দেখা হবে। তারপরে সুবিচারের ব্যবস্থা করা হবে। এতদিন ধরে বঞ্চনার শিকার হওয়া মানুষের প্রতি সুবিচারের ব্যবস্থা করা হবে। আর সমতার ক্ষেত্রে কিছু সকল ব্যক্তিকে সমান ধরে নিয়ে সম্পদের বা প্রাপ্য সুযোগে সমবন্টন করা হলো। মূলত এই পার্থক্যগুলো তোমরা দেখতে পারো। এরপরে আসছে ন্যায় ও সাম্য বা ন্যায় ও সমতা প্রতিষ্ঠার পথে যে যে বাধাগুলো আসে, সমাজে এতদিন ধরে যে যে সমস্ত ঘটনা ঘটে চলেছে বা যে সম্পদের বন্টন হয়েছে, তার থেকে বিভিন্ন কারণে মানুষ বঞ্চিত হয়েছেন। সেই কারণগুলোর মধ্যে কতগুলো মূল কারণ আছে, 7টা মূল কারণ আছে। তার মধ্যে প্রথম কারণ হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। সামাজিক স্তরবিন্যাসটা কি হচ্ছে, যে প্রক্রিয়ার মাধ্যমে, এখানে প্রক্রিয়া হবে, এটা হস্যিটা পড়েনি, এর মাধ্যমে ব্যক্তি বা গোষ্ঠীবর্গের মধ্যে অবস্থান অনুযায়ী মোটামুটি স্থায়ী ক্রমবিভাজন করা হয়, তাকে বলা হয় সামাজিক স্তরবিন্যাস। অর্থাৎ সেই সমাজই স্তরবিন্যস্ত যার লক্ষণ হলো জনগণের মধ্যে অসাম্য এবং সেই অসাম্যকে উচ্চ এবং নিচ এইভাবে মূল্যায়ন করা। ঠিক আছে, এক দলের উপর অন্য দলের আধিপত্য প্রতিষ্ঠার চেষ্টা থেকে সামাজিক শ্রেণী বিভাজনের সূত্রপাত। এটা হতে পারে, হয়তো এরকম হতে পারে যে কায়েমি স্বার্থ চরিতার্থ করার ক্ষেত্রে হতে পারে, যিনি জমিদার, জমির মালিক, তিনি খাটিয়ে নিচ্ছেন খুব সামান্য অর্থের বিনিময়ে, তিনি তার শ্রমিকদেরকে খাটিয়ে নিচ্ছেন। এখানে হতে পারে তিনি যদি শ্রমিককে না খাটান, অন্য শ্রমিক হয়তো তিনি আরও কম মজুরিতে পেয়ে যাবেন। সেক্ষেত্রে কী হবে, শ্রমিকের হয়তো যে কাজ করছিল এতদিন, তার ক্ষেত্রে হয়তো রুজি রোজগারের উপায়টা বন্ধ হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, যিনি শ্রমিক, যিনি শ্রম দান করছেন, তার উপরে একটা জমিদার বা যার একটা সামন্ত প্রভু, তাদের একটা আধিপত্য প্রতিষ্ঠা করা হচ্ছে। এই ব্যাপারটাকে বলা হচ্ছে সামাজিক স্তরবিন্যাস। মূলত হতে পারে অর্থনৈতিক ক্ষেত্রে, অর্থনৈতিক কারণে হতে পারে, বা বর্ণভিত্তিক কারণে হতে পারে। মূল ব্যাপারটা, এই সামাজিক স্তরবিন্যাসের ব্যাপারটা কিন্তু অনেক বিস্তারিত, ঠিক আছে, বা বিস্তৃত।
এখানে হতে পারে মূল কারণটা কিন্তু অর্থনৈতিক হতে পারে, বা বর্ণ কারণে হতে পারে, ধর্মের কারণে হতে পারে, যাই হোক, কিন্তু সামাজিক একটা স্তর তৈরি করা হলো, যে এর মূল লক্ষ্যটা হচ্ছে পরিষ্কার কথা জনগণের মধ্যে একটা ভেদাভেদ তৈরি করা, উচ্চ নিচ মধ্য এই যে এই ভাগটা করে দেওয়া, এইটা হচ্ছে সামাজিক স্তরবিন্যাস, মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করা। স্বাভাবিকভাবে এই কারণে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার পথে বাধা পড়বে, কারণ সেক্ষেত্রে তুমি যদি সমতা করতে যাও, সম্পদের সমবন্টন করতে যাও, তাহলে এতদিন ধরে যিনি নিচু শ্রেণী বা নিচু তালিকায় রয়ে গেছেন, সামাজিক স্তরবিন্যাসের একবারে নিচু স্তরে বসে আছেন, তার ক্ষেত্রে সম্পদের সমবন্টন এখন যদি সমতা করতে যাও, তার ক্ষেত্রে সেটা কিন্তু পর্যাপ্ত পরিমাণে সহযোগিতা বা সাহায্য হবে না। তাহলে সেক্ষেত্রে কী হবে, সেক্ষেত্রে ন্যায় বিচারের দরকার হবে। বারবার ন্যায় বিচার করাটা কিন্তু সেক্ষেত্রে কিন্তু যিনি মধ্যে আছেন, মধ্য জায়গাতে আছেন, তার ক্ষেত্রে সমস্যা হতে পারে। সুতরাং নানা ধরনের সমস্যা তৈরি হতে পারে, আর সামাজিক স্তরবিন্যাসের লক্ষ্যই হচ্ছে সমস্যা তৈরি করা। ঠিক আছে, এগুলো মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে এবং মানুষের থেকে একটা মানুষ থেকে আরেকটা মানুষকে দূরে সরিয়ে রেখে ন্যায় ও সাম্যের পথে বাধা দেয়। এরপরে আসছে কাস্ট অ্যান্ড রিলিজিয়ান, বর্ণ ধর্ম। বর্ণটা কি, বর্ণভেদ প্রথা সম্পর্কে তোমরা জানো, আর নতুন করে বলার কিছু নেই। বৈদিক যুগ থেকে শুরু হয়েছে, বর্তমান সমাজ অবস্থা তো এর প্রভাব তো কমেনি, বরং উল্টে আরও বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, এখানে আমরা জানি যে ওই চারটে ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, এটা তো চারটে ভাগ ছিলই। ইংরেজিতে এখন ভাগ হয়ে গেছে জেনারেল, ওবিসি, এ বি, তারপরে আবার এসসি এসটি, এই ভাগটা এসছে। তারপরে আবার কিন্তু যদি তুমি আমাদের সমাজ ব্যবস্থা আছো, তাহলে দেখবে অনেক রকমের কাস্টের মানুষের ভিড় হয়ে গেছে। তাদের কোনোটাকে হয়তো জেনারেলের আওতায় ফেলা হচ্ছে, কাউকে হয়তো ওবিসির আওতায় ফেলা হচ্ছে, কাউকে এসসির আওতায় ফেলা হচ্ছে, এইগুলোকে কিন্তু সমাজ কিন্তু নানা ধরনের স্তরে ভাগ করা। যত বেশি স্তর দেখতে পাবে, তত অসাম্য বা মানে এই ন্যায়ের পথে বাধার জায়গা তৈরি হবে। মূল জায়গা হচ্ছে কি, এর কারণ হচ্ছে এগুলো কেন ন্যায় বিচারকে বাধা দিচ্ছে, কারণ হচ্ছে প্রথমত দারিদ্র। যারা কিনা এতদিন ধরে নিচু শ্রেণীতে অবস্থান করছিল, ঠিক আছে, যদি বর্ণভেদে দেখো, তাহলে একবারে যারা শূদ্র শ্রেণী, তাদের কাজ ছিল যে বাকি তিনটে শ্রেণী সেবা করা। তাহলে এই সমস্ত শূদ্র শ্রেণীভুক্ত মানুষ, তাদের পড়াশোনার অধিকার ছিল না, ধর্মাচরণের অধিকার ছিল না। এমন সময় এসেছে যেখানে মানে ধর্মাচরণের অপরাধে শূদ্রকের মুণ্ডচ্ছেদ করা হয়েছে, এরকম কথা বলা হয়েছে। আবার সেক্ষেত্রে যদি তুমি পুরুষ নারী ভেদাভেদ করো, তাহলে নারীর ধর্মাচরণে কিন্তু বহু ধর্মে বাধা রয়েছে। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে, এই যে এই ব্যাপারটাতে কিন্তু একটা বর্ণভেদ বলো বা লিঙ্গভেদ বলো, এটা কিন্তু দারিদ্র মানে যেবার যারা ধরো বঞ্চিত হয়েছে, তাদের মধ্যে স্বাভাবিকভাবেই তাদের কিন্তু দারিদ্র তাদেরকে গ্রাস করেছে। খুব কম জায়গায় দেখা যায় যে যারা বঞ্চিত থেকেছে এতদিন, তারা নিজেদের অবস্থাটা কাটিয়ে উঠে এখন তারা হয়তো নিজেদের ক্ষমতা বলে বলিয়ান হয়েছে, বা তারা এখন ধনী হয়েছে। অধিকাংশ ক্ষেত্রেই যারা যুগ যুগ ধরে বঞ্চনার শিকার, তারা দরিদ্র থেকে দরিদ্রতর হয়েছে। তাহলে দারিদ্র তৈরি হয় বর্ণের কারণে। বর্ণ একটা মূল কারণ, যে ঐতিহাসিক একটা ব্যাকগ্রাউন্ড আছে যেটার কারণে দারিদ্র সমাজে গ্রাস করেছে। শিক্ষার সুযোগে অসুবিধা হয়েছে, যারা কিনা নিচু শ্রেণীর মানুষ, তাদের শিক্ষার অধিকারী ছিল না, যার ফলে তাদের মানে এতদিনে তাদেরকে শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে, সে রিজার্ভেশনের আওতায় হোক বা যে কোনো কারণেই হোক, শিক্ষার ব্যবস্থা করা হচ্ছে। আর্থিক ও অন্যান্য সুযোগের ক্ষেত্র থেকেও তারা বঞ্চিত হয়েছে। খুব রিসেন্ট টাইমে হয়তো নবজাগরণ হয়েছে, তারপরে হয়তো মানুষে ভেদাভেদের ব্যাপারটা থেকে মনীষীরা অনেক সাহায্য করেছেন মানুষকে বোঝানোর যে মানুষ মাত্রই সমান, তারা জন্ম থেকে কেউ এরকম হয়ে আসে না, আলাদা হয়ে আসে না, আমাদের এই চিন্তাভাবনা তাদেরকে আলাদা করে দেয়, তার ফলে এই ব্যাপারগুলো এসছে। কিন্তু তার আগে কিন্তু আর্থিক অন্যান্য সুযোগ থেকে তারা কিন্তু বঞ্চিতই ছিল। এরপরে আছে ধর্ম। ধর্মের ব্যাপারটা খুব আলোচনা, মানে তোমরা তো সকলেই জানবে, কারণ ধর্মের ক্ষেত্রে মূল জায়গা আসছে যে ধরো একটা দেশে একটা বিশেষ ধর্মাবলম্বী মানুষ সংখ্যাগুরু আছেন, অনেক বেশি সংখ্যায় আছেন। এরপরে একটা কোনো ধর্মাবলম্বী মানুষ, তিনি হয়তো কম সংখ্যায় আছেন, হতেই পারে। তাহলে এবারে কি হচ্ছে, অধিকাংশ মানুষের স্বার্থকে যখন গণতান্ত্রিক শাসন ব্যবস্থা অধিকাংশ মানুষের স্বার্থকে নিশ্চিত করতে হয় বা তাদের সুযোগ সুবিধাকে সুনিশ্চিত করার ব্যবস্থা করা হয়, সেক্ষেত্রে কি হচ্ছে, তাহলে কিন্তু দেখা যাচ্ছে যারা সংখ্যালঘু ধর্মাবলম্বী মানুষ, তাদের ক্ষেত্রে কিন্তু অনেক ক্ষেত্রে মানে তাদের স্বার্থ পূরণ বা স্বার্থ চরিতার্থ নাও হতে পারে। এর সাথে এসে জুড়ে যায় কি, ধর্মীয় মৌলবাদ, উগ্র মৌলবাদ। সে সংখ্যালঘু ধর্মের ক্ষেত্রেও আছে বা সংখ্যাগুরু ধর্মের ক্ষেত্রে। তাদের কাজটাই কী হচ্ছে, নিজের ধর্মকে শ্রেষ্ঠতর প্রমাণ করে অন্য ধর্মকে খাটো করা। যার ফলে জিনিসটা কি হচ্ছে, যে যখনই ধর্মগত কারণে ভেদাভেদ তৈরি করে দেওয়া হচ্ছে, আর ধর্মীয় মৌলবাদের এই উদ্দেশ্যই হচ্ছে একটা ধর্মের মানুষ থেকে আর একটা ধর্মের মানুষকে বঞ্চিত করা। যদি ধর্মের মূল কথাও হয় যে মানুষে সব ধর্মেরই মূল কথা মানুষে মিলনের কথা বলা হচ্ছে, কিন্তু তাদের ব্যাখ্যাটা দেবে এইভাবে, ঠিক আছে, যে যাতে করে মানুষে ভেদাভেদ সৃষ্টি করাটাই তাদের মূল লক্ষ্য হয়ে থাকে। তাহলে কি হচ্ছে, যে ধর্মের উগ্র মৌলবাদ কখনোই কিন্তু
মানুষে মানুষে মিলনকে মেনে নিতে পারবে না। তাদের কাজটাই হচ্ছে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করা এবং সেখানে তাদের একটা ধর্মের সাথে আরেকটা ধর্মের লাগাতার দ্বন্দ্ব সৃষ্টি করে সেখান থেকে তাদের মুনাফা লোটা বা স্বার্থ চরিতার্থ করা। তাহলে সেক্ষেত্রে এই যে ধর্মের ক্ষেত্রে মানুষের ভেদাভেদ প্রত্যেকটা জায়গায়, আমি এখানে বর্ণ আলোচনা করলাম, সামাজিক স্তরবিন্যাস আলোচনা করলাম, ধর্মের কথা বলছি, সবগুলো কিন্তু মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে দেয়। আর মানুষে মানুষে ভেদাভেদ হলেই ন্যায় আর সাম্য প্রতিষ্ঠার পথে বাধা আসবে। এইগুলো হচ্ছে আমাদের এই আলোচনাগুলোর মূল লক্ষ্যই হচ্ছে কিভাবে এগুলো সমাজে জাঁকিয়ে বসে থেকে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি করে এবং ন্যায় ও সাম্যের প্রতিষ্ঠার পথে বাধা সৃষ্টি করে। এবার এগুলো কাটিয়ে ওঠার জন্য নানা রকম ব্যবস্থা আছে। বর্ণের ক্ষেত্রে বলো, তাহলে একটা নবজাগরণের তৈরি করা, শিক্ষাকে আরও বেশি করে সমাজের সর্বস্তরে পৌঁছে দেওয়া যাতে মানুষে মানুষে সমানভাবে ধারণা তৈরি হয়। আর্থিক সুযোগ, বাড়তি সুযোগ সুবিধার ব্যবস্থা করা, যেখানে কিছু প্রকল্প দেওয়া হলো, সেই সব প্রকল্পের পাশাপাশি আরও কিছু দেওয়া হলো, যেমন তোমার ধরো সুসংহত শিশু বিকাশ পরিষেবা হতে পারে, জাতীয় গ্রামীণ কর্মসংস্থান নিশ্চয়তা প্রকল্প, জনধন যোজনা, বিমা প্রকল্প এবং আরও অনেকগুলো সুযোগ সুবিধা দিয়ে তাদেরকে আরও বলিয়ান করে তোলা যেতে পারে যারা এতদিন ধরে বঞ্চিত ছিল। ধর্মের ক্ষেত্রে যারা কিন্তু সংখ্যাগুরু আছেন তাদের ক্ষেত্রে কিন্তু সহিষ্ণুতা বাড়াতে হবে, কারণ তারা সংখ্যায় বেশি পরিমাণে অবস্থান করছেন। স্বাভাবিকভাবে যদি সংখ্যাগুরুর মত নেওয়া হয় তাহলে তাদের স্বার্থই বেশি চরিতার্থ হবে, কিন্তু সেক্ষেত্রে কী হবে, যারা সংখ্যালঘু মানুষ আছেন তাদের ক্ষেত্রে তাদের যে দাবি দেওয়া সেগুলো পূরণ হবেই না, বরং আবার তার সঙ্গে যদি আবার উগ্র মৌলবাদীরা তাদের যে সংখ্যাগুরু মানুষের মাথাগুলো মানে তাদেরকে যদি ব্রেন ওয়াশ করে, তাহলে সেক্ষেত্রে কী হচ্ছে, ধর্মকে কেন্দ্র করে একটা সাম্প্রদায়িকতার সৃষ্টি হবে এবং ধর্মে ধর্মে মানুষের মধ্যে যখন অন্তর্দ্বন্দ্ব তৈরি হবে, ক্রুসেড বা ধর্মযুদ্ধ তৈরি হবে, দেশের কিন্তু ভেতরের বুনটটা নষ্ট হয়ে যাবে, মানে দেশ ভেতর থেকে দুর্বল হয়ে যাবে। ফলে বাইরে শত্রুর আক্রমণ প্রতিহত করতে গেলে তাদের সমস্যা হবে, যার ফলে ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার সাথে বাধা হবেই। সেটা তো প্রথমেই ন্যায় ও সাম্য প্রতিষ্ঠায় বাধা হচ্ছে, বাকি অন্যান্য সমস্ত কারণ আসবে। এরপরে আসছে শ্রেণী। শ্রেণী বলতে আমাদের সমাজ ব্যবস্থায় মূলত 4টে শ্রেণীর কথা আমরা দেখতে পাই। উচ্চবিত্ত শ্রেণী, যারা কিনা অত্যন্ত ধনী। উচ্চ মধ্যবিত্ত অর্থাৎ ভালোভাবে সচ্ছল, ঠিক আছে। নিম্ন মধ্যবিত্ত মানে মোটামুটিভাবে সচ্ছল, যাদের পরিবারে খুব একটা সমস্যা হয় না খাওয়া পড়ার ক্ষেত্রে। আর নিম্নবিত্ত মানে একবারে ধরে নাও যাদের ক্ষেত্রে প্রচণ্ড পরিমাণে টানাটুনি করে সংসার চালাতে হয়, আগামী দিন কিভাবে চলবে তা নিয়ে চিন্তাভাবনা করা হয়, এই ধরনের ব্যাপারটা হচ্ছে নিম্নবিত্ত শ্রেণী। তাহলে এই যে যখনই এটা কি হয়, মূলত অর্থনৈতিক ভিত্তিতে ক্লাসের ভাগটা এসে যাচ্ছে, ক্লাস বা শ্রেণীর ভাগটা আসছে অর্থনীতিকে কেন্দ্র করে। তাহলে অর্থনীতিকে কেন্দ্র করে যখন ভাগটা এসে গেল, তাহলেও সেখান থেকে কিন্তু মানুষে মানুষে ভেদাভেদের সৃষ্টি হচ্ছে। মার্ক্সীয় সমাজতত্ত্ব, কার্ল মার্ক্সের যে চিন্তাভাবনা, তার সমাজতত্ত্ব অর্থনীতির চিন্তাভাবনাটার মূল ভিত্তিই হচ্ছে, এখানে প্রধান লেখা হয় যেটা প্রধান হবে, প্রধান ভিত্তিই হচ্ছে শ্রেণী। শ্রেণীবিন্যাসটাকে তিনি সমাজতত্ত্বের মূল জায়গাতে দেখিয়েছেন এবং অর্থনৈতিক ভেদাভেদ কীভাবে আসছে, অর্থনীতিকে কেন্দ্র করে সমাজে ভেদাভেদ, এবং সেইটার মূলে কুঠারাঘাত করে তিনি সাম্য প্রতিষ্ঠার কথা বলছেন। তাহলে সেখানে কিন্তু তার 3টে শ্রেণীর কথা বলা হচ্ছে, মূল 3টে শ্রেণী। সেটা হচ্ছে বুর্জোয়া শ্রেণী। বুর্জোয়া শ্রেণী মানে এখানে আমরা যাদেরকে অত্যন্ত মাত্রায় ধনী শ্রেণী বলছি, এবং ধনিক শ্রেণীরা কিন্তু সেই রকমই ধনিক শ্রেণী যারা কিন্তু একদম কি বলবো, এরা একবারে যারা খেটে খাওয়া মানুষ, তাদের উপর শোষণ করে তারা ধনী হয়েছে। এরপরে আসছে পেটি বুর্জোয়া শ্রেণী। পেটি বুর্জোয়া শ্রেণী হচ্ছে তারা কিন্তু মধ্যবিত্ত, কিন্তু মধ্যবিত্ত হলেও মধ্যবিত্ত হওয়া সত্ত্বেও তারা কিন্তু উচ্চবিত্ত শ্রেণীকে তৈলমর্দন করতে অধিক পছন্দ করে। তাদের কাজটা হচ্ছে, যারা বুর্জোয়া শ্রেণী তাদেরকে অত্যধিক মাত্রায় তাদের তোষণ করা, আর যারা কিনা শোষিত সমাজ তাদের দিকে একদম না তাকানো, ঠিক আছে। তাদের দিকে একবারই তিনি তাকাচ্ছেন না, তারা চাইছেন যে উচ্চবিত্তের সাথে মেলামেশা করলে তাহলে যদি আমারও কিছু মুনাফার লাভের আশা থাকে, তাহলে তারা কিন্তু তৈলমর্দন করে থাকেন বলে তাদেরকে একবারে আরও ঘৃণ্য ভাষায় পেটি বুর্জোয়া বলা হচ্ছে। আর লাস্ট যেটা আসছে সেটা হচ্ছে প্রোলেতারিয়ান বা সর্বহারা শ্রেণী। এদের দিকেই বেশি সুবিধা দেওয়ার কথা মার্ক্সীয় সমাজতত্ত্বের চিন্তাভাবনাতে বলা হচ্ছে। সর্বহারার অধিকার প্রতিষ্ঠা করার কথাই কিন্তু মার্ক্সের চিন্তাভাবনাতে বেশি করে উঠে এসেছে। অর্থাৎ এই শ্রেণীকে যদি ক্ষমতা দেওয়া হয় তাহলে তারা কিন্তু সমাজে একটা আর্থিক সাম্য তৈরি করতে পারবে বলে মনে করা হচ্ছে, এবং সেটা নিয়ে অনেক বিতর্ক থাকতে পারে। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে যারা সর্বহারা শ্রেণী, যাদের একবারে দিনানি দিন খায় বা হয়তো আগামী দিন কীভাবে চলবে সেই নিয়ে সংশয় থেকে যায়, তাদের হাতে ক্ষমতা দিয়ে যারা কিনা এতদিন ধরে শোষণ করেছে, সেই জায়গাতে ক্রমাগত একটা দিক তাদের ধন সম্পত্তি বেড়েই চলেছে, আর যারা কিনা সর্বহারা তাদের ধন সম্পত্তি কমে চলেছে। সুতরাং তাদেরকে যদি বাড়তি সুবিধা দেওয়া হয় তাহলে যাদের ধন সম্পত্তি বেড়েই চলেছে সেখানে একটা লাগাম পড়বে,
এবং এরাও আগামী দিন খেয়ে পরে নিশ্চিন্তভাবে বাঁচতে পারবে এবং একটা সমাজে একটা লেভেলগত ক্লাস জাতীয় সাম্য প্রতিষ্ঠা হওয়ার আশা করেছেন বলে তিনি চিন্তাভাবনা করেছেন, তাদের সমাজতত্ত্বের চিন্তাতে উঠে এসছে। তাহলে শ্রেণীকে কেন্দ্র করে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি হয়েছে এবং নিচের দিকে আমরা এখানে দেখিয়েছি যে এই সর্বহারার অধিকার প্রতিষ্ঠা করার মাধ্যমে শ্রেণীর যে ভেদাভেদ এইটা মুছে দেওয়া যেতে পারে বলে মনে করা হয়। এরপর আছে ডিসেবিলিটি বা অক্ষমতা। এটা স্বাভাবিকভাবে তোমরা ধরে নিতে পারো যে সমস্ত মানুষরা নানাভাবে অক্ষম, চোখে দেখার ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, হাঁটা চলার ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, কানে শোনার ক্ষেত্রে সমস্যা, মুখে বলার ক্ষেত্রে সমস্যা থাকতে পারে, এই সমস্ত মানুষ কিন্তু এতদিন ধরে একদমই সুবিধা পায়নি। এই মানুষদের সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে তোমাদের 1986 সালের যে জাতীয় শিক্ষানীতির কথা বলা হচ্ছে, সেই জাতীয় শিক্ষানীতিতে এই সমস্ত মানুষকেও বাড়তি সুবিধা দেওয়ার কথা বলা হচ্ছে। কারণ এরা কিন্তু আর মানে শারীরিক অক্ষমতার কারণে তারা শিক্ষার অধিকার, অর্থনৈতিক অধিকার যে কোনো জায়গা থেকে বঞ্চিত হয়েছে। কারণ তাদেরকে একটা গলগ্রহ বলে মনে করা হতো, একটা বোঝা বাড়ির কাছে। তাহলে সেই সমস্ত মানুষকে কিন্তু সুবিধা দেওয়া, পড়াশোনার ক্ষেত্রে বলো বা যে কর্মসংস্থানগত জায়গা থেকে তাদেরকে সুবিধা দিয়ে বলা হচ্ছে যে তারাও তো মানব সম্পদের জায়গা থেকে কোনোভাবে বঞ্চিত হতে পারে না, তাই তাদেরকে সুবিধা দেওয়ার কথা 1986 সালে এই জাতীয় শিক্ষানীতিতে বলা হয়। কিন্তু তার কার্যকর করতে সময় লেগেছিল 1992 প্রোগ্রাম অফ অ্যাকশনে তার এই নীতি নেওয়ার কথা বলা হয়, তাও চালু হয়নি 1995 এবং অবশেষে 1996 সাল থেকে পিডাব্লিউডি অ্যাক্ট, পার্সন উইথ ডিসেবিলিটি অ্যাক্ট, এটা কিন্তু চালু হয়, যার দরুন যে সমস্ত মানুষদের নানাভাবে অক্ষমতা রয়ে গেছে সেটা তাদের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে, শিক্ষার ক্ষেত্রে, কর্মসংস্থানগত ক্ষেত্রে বাড়তি সুবিধা পেতে পারেন। তাহলে এই কারণে যে কোনো জায়গা থেকে তাদের শারীরিক কোনো জায়গা থেকে বাধা এসেছে এবং তারা কিন্তু তাদের অন্যান্য সাধারণ মানুষের মতন যে সুযোগ সুবিধা সেই জায়গা থেকে বঞ্চিত হয়েছে এবং তারা স্বাভাবিকভাবেই যে নিজেদের প্রাপ্য অধিকারটুকু পেতে পারেনি এবং তারা সমাজের কাছে বোঝাস্বরূপ হয়ে গেছে। এই সুবিধাটুকু দেওয়ার মাধ্যমে কী হচ্ছে, তারা যাতে নিজেদের আগামী দিনে অন্য সংস্থান করে নিতে পারে তার সুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এরপরে আসছে এথনিসিটি অ্যান্ড রিজিওনালিজম। এই ব্যাপারটা অনেকটা কাছাকাছি জায়গাতে আসছে বলে একই স্লাইডে রাখা হয়েছে। সেখানে বলা হচ্ছে কোনো একদল সম্প্রদায়ের মানুষের সাধারণ ঐতিহাসিক, ভাষাগত, কৃষ্টিগত বৈশিষ্ট্যের পরিচয়, সেটা হচ্ছে জনজাতিত্ব বা এথনিসিটি। ঠিক আছে, এখানে কি হচ্ছে, ধরো একটার মানে আমি কি বলবো, এখানে ধরো একটা রাজ্য, সেটা হয়তো ধরো উত্তর পূর্বের কোনো একটি রাজ্য, মণিপুর বা নাগাল্যান্ড, এইরকম জাতীয় ভাষাগত কারণে সেখানে হয়তো গোটা 15টা উপজাতি আছে। এবার একটা উপজাতির সাথে আরেকটা উপজাতির নিজেদের শ্রেষ্ঠত্বের কারণে তাদের একটা দ্বন্দ্ব লেগেই থাকে, একটা উপজাতি আরেকটা উপজাতিকে দেখতে পারে না, ফলে তাদের মধ্যে লাগাতার একটা যুদ্ধ বা লড়াই হয়েই থাকে। তাহলে এই জনজাতিত্ব ব্যাপারটা কি হচ্ছে, এখানে তাদের নিজস্ব একটা কালচার আছে, তারা নিজস্ব কালচারকেই শ্রেষ্ঠতম বলে মনে করে, অন্যগুলোকে তারা নিকৃষ্ট বলে দেখে। তার ফলে তাদের নিজস্ব একটা দ্বন্দ্ব তো থেকেই যায় যে কে শ্রেষ্ঠ, তার জন্য তাদের মধ্যে একটা লড়াই থেকে থাকে। তাহলে এদের করতে ভাষাগত, অতীত, ইতিহাসগত, আচরণবিধি সম্বন্ধে সচেতনভাবে নিজেদের পরিচয় ধরে রাখার প্রয়াস আছে এবং অবশ্যই নিজের বৈশিষ্ট্য বা নিজের ভাষাগত ঐতিহ্যকে শ্রেষ্ঠতম প্রমাণ করার জন্য অন্যের কৃষ্টি বা ভাষাকে খাটো করে দেখার কথা এখানে বলা হচ্ছে, মানে এখানে উঠে আসে। যার ফলে এটাকে কেন্দ্র করে এখানে মানুষে একটা লড়াইয়ের পরিস্থিতি তৈরি হয়। তাহলে যখন এই লড়াইয়ের পরিস্থিতি তৈরি হচ্ছে, তাহলে সেক্ষেত্রে তো মানুষে কখনোই মেলবন্ধন, স্বাভাবিক ন্যায় বিচার বা সাম্যের প্রতিষ্ঠা হবে না, সেখানে পার্থক্য হয়ে থাকে, সামাজিক বিভাজন তো এখান থেকে এসেই যাবে। কারণ একটা রাজ্যের মধ্যে যদি 14-15টা ভাষাগত কারণে পার্থক্য থেকে থাকে, তাহলে সেক্ষেত্রে মানুষের মধ্যে কখনোই ঐক্যবদ্ধ চিন্তাভাবনা আসতে পারে না, এটা বিভেদের কারণ। আর আঞ্চলিকতা এটা অবশ্যই কারণ হতে পারে এই যে তোমরা কিছুদিন আগেই দেখলে রিসেন্ট টাইমে, সেখানে হচ্ছে যে আমাদের একটা ভাষাকে কেন্দ্র করে রাজ্যের কথা বলা হচ্ছে। এই যে একটা সামান্য একটা হয়তো তোমার তেলেঙ্গানা রাজ্য, ঠিক আছে, তাহলে এক্ষেত্রে কি হলো, তারা মূল রাজ্য থেকে সরে এসে নিজেদের একটা আলাদা রাজ্য গঠনের প্রস্তাব নিল। দার্জিলিংকে কেন্দ্র করে গোর্খাল্যান্ড তৈরির কথা বলা হচ্ছে। এই যে এই ব্যাপারগুলো, এই আঞ্চলিকতা, এই ক্ষুদ্র জায়গাকে কেন্দ্র করে একটা আলাদা রাজ্যের দাবি নেওয়া বা আলাদা শাসন ব্যবস্থার দাবি করা, বা হয়তো একটা সেন্ট্রাল শাসন ব্যবস্থার উপর ভরসা না রেখে যে কোনো জায়গাতে, সেটা কেন্দ্রীয় বা রাজ্য স্তরে একটা সেন্ট্রাল শাসন ব্যবস্থার উপর ভরসা না করে নিজেদের ক্ষুদ্র ক্ষুদ্র এলাকা ভিত্তিক একটা
রাজ্য বা আলাদা পৃথক শাসন ব্যবস্থা দাবি করা, এটাও কিন্তু আঞ্চলিকতার নমুনা। যার ফলে কি হচ্ছে, কেন্দ্রীয় যে শাসন ব্যবস্থা বা এটার একটা ঐক্যবদ্ধ চিন্তাভাবনা, সেইটা থেকে আমাদের বলি না যে ওই বিবিধের মাঝে ঐক্যের মূল সুর আমাদের দেশের গণতন্ত্রে নিহিত আছে, কিন্তু বিবিধতার যদি ঐক্যবদ্ধ না হতে পারে, অর্থাৎ ভেঙে ভেঙে যায়, তাহলে দেশের একবারে তোমার যেটা মূল শক্তি সেটাই কিন্তু নষ্ট হয়ে যাবে। তাহলে সেটা কিন্তু আমাদের কখনোই হতে দেওয়া যাবে না। কারণ একটা অঞ্চলের মানুষের সাথে অপর অঞ্চলের মানুষের যদি, এই যে আসামের মানুষের বাঙালি দেখলে যে একটা বাঙালি নিধন যজ্ঞ শুরু হয়েছিল কিছুদিন আগে হয়েছে, তাহলে সেটা কিন্তু একটা অঞ্চলের মানুষের সাথে আর একটা অঞ্চলের মানুষের যে লড়াই, এটাও কিন্তু একটা দেশের শক্তির ক্ষয় করে। আর সব থেকে বড় ব্যাপার সেটা হচ্ছে ন্যায় ও সাম্যের প্রতিষ্ঠার পথে বাধা দেয়। কারণ তখন যদি কোনো বিচার চাওয়া হয়, তখন সেক্ষেত্রে দেখা হবে যে কোন অঞ্চলের মানুষ বঞ্চিত হয়েছে, কোন অঞ্চলের মানুষ আগে নিজেদের রোষ প্রয়োগ করেছে অন্য অঞ্চলের মানুষের ওপরে, যার ফলে কি হচ্ছে, ন্যায়ের পথে বাধা হচ্ছে। আর সম্পদের সমবন্টন সেটাও যদি দেখতে যাওয়া হয়, তাহলে হয়তো দেখা গেল এই যে এই ঝড়ের ফলে বা পশ্চিমবঙ্গের ওপর দিক ক্ষতির প্রভাবটা বেশি হয়েছে। এক্ষেত্রে দেখা যাচ্ছে যে উড়িষ্যা পশ্চিমবঙ্গের পাশে এসে দাঁড়িয়েছে, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু একটা ন্যায় বিচার হচ্ছে। কিন্তু অন্য কোনো রাজ্য যদি পশ্চিমবঙ্গের দিক থেকে মুখ ফিরিয়ে থাকে বা কেন্দ্র সরকার থেকে সাহায্য করা হচ্ছে পশ্চিমবঙ্গকে, তখন যদি অন্যান্য রাজ্যগুলিও বলে যে পশ্চিমবঙ্গকে আলাদা করে সাহায্য না দিয়ে আমাদের সকলকে দেওয়া হোক, তাতে ঝড়ে হয়তো ক্ষতিই হয়নি, কিন্তু শুধু পশ্চিমবঙ্গকে কেন দেওয়া হবে, সকল রাজ্যকে দেওয়া হোক, সমবিচার চাই, সেটা কিন্তু অন্যায় হবে। কারণ ক্ষতিটা পশ্চিমবঙ্গের হচ্ছে, তাই ক্ষতিটা পূরণের জন্য পশ্চিমবঙ্গেরই প্রাপ্য হওয়া উচিত। এই যে এই ব্যাপারটা, এই যে এই ধারণাটা, এই ধারণা থেকেই আসছে যে এইটা কিন্তু সকলের, কারুর স্বার্থকে সামান্যতম হলেও বিসর্জন দিতে হয়। সেটার হলে তবে দেশেরও শক্তি অটুট থাকে আর ন্যায় ও সাম্য প্রতিষ্ঠা হতে পারে। কিন্তু আঞ্চলিকতা সেটা হতে দেয় না। আঞ্চলিকতাও কিন্তু একটা মূল বাধার কারণ হতে পারে। এই যে এতগুলো জিনিস নিয়ে আলোচনা করলাম, এই 7টা জিনিস ন্যায় ও সাম্য প্রতিষ্ঠার পথে বাধা তৈরি করে, এবং সেগুলো কাটিয়ে ওঠার জন্য অবশ্যই সেখানে শিক্ষার একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে, ক্ষুদ্র ক্ষুদ্র স্বার্থ ত্যাগের ব্যাপার থাকে, আর সবথেকে বড় যে জিনিসটা থাকে সেটা হচ্ছে আমরা সকলে একই দেশের অধিবাসী, এইটা আগে মনে করতে হবে, তারপর আঞ্চলিকতার চিন্তা করতে হবে। যে কোনো ক্ষেত্রেই হোক, আমরা সকলে একই দেশবাসী, তারপরে আমরা কোনো বিশেষ ধর্মাবলম্বী, তারপরে আমরা বিশেষ রাজ্যের মানুষ। এই যে এই চিন্তাভাবনাটা যদি আমরা আগে থেকেই ধরে নিই যে আমরা এই ধর্মের, আমরা এই রাজ্যের, আমাদের এই ভাষা, এইটা যদি ভাগ করে দিই, তাহলে কিন্তু ভাগটা আস্তে আস্তে আমরা ছোট ক্ষুদ্র থেকে ক্ষুদ্রতর জায়গাতে এসে পৌঁছে যাব। আমরা বাঁকুড়া জেলার থেকে আসছি, যার ফলে আমাদের আলাদা শ্রেষ্ঠত্বর ব্যাপার আছে। এই যে এই জায়গাটা না করে আমরা ভারত থেকে উঠে আসছি, সকলেই ভারতবাসী, এই যে এই চিন্তাটা যখনই চলে আসবে, তখনই কিন্তু দেশের শক্তি অটুট থাকবে, এবং সামগ্রিক সকলের সুবিধা প্রাপ্তির জন্য সামান্যতম ক্ষুদ্রতর যদি স্বার্থ ত্যাগ করা যায়, তাহলেই কিন্তু ন্যায় ও সাম্য সঠিকভাবে প্রতিষ্ঠিত হতে পারবে। এইগুলো হচ্ছে মূল বাধার জায়গা ছিল, এবং বাধা কাটানোর সামান্যতম কিছু আইডিয়া দেওয়া হলো। তোমাদের নিজস্ব কোনো আইডিয়া থাকলে অবশ্যই সেগুলো ওয়েলকাম। ঠিক আছে, এবারে দেখা যাচ্ছে আমরা আগের দিন যেমন বলেছিলাম যে অ্যাসেসমেন্ট 3টে যে স্লাইড দিয়ে আলোচনা করা হলো, 3টে দিনে আমরা যে আলোচনা করলাম এতদিন ধরে এই চ্যাপ্টারটা সম্পর্কে, বিশেষ করে ইউনিট 1 থেকে 3টে সাব পার্টে ভাগ করেছি। 3টে সাব পার্ট মিলিয়ে কিছু প্রশ্ন আজকে আমরা দিয়েছি, যেটা পূর্ণমান 2-এর জন্য 5টা প্রশ্ন দিয়েছি, পূর্ণমান 5-এর জন্য 4টে, এবং পূর্ণমান 10-এর জন্য 1টা। এই প্রশ্নগুলো তোমরা একটু বাড়িতে তৈরি করে রাখবে। আমি কখনোই বলছি না যেগুলো তোমরা খাতায় লিখে রাখবে। এগুলো কি করবে, এগুলো তোমরা একটু প্রিপারেশন করে রাখবে, যাতে এইগুলো উত্তরগুলো যাতে যে কোনো সময় তোমরা আলোচনাও করতে পারো। এবারে যদি পরীক্ষায় আসে তাহলে তোমরা লিখতে পারবে। যদি আমরা অ্যাসাইনমেন্টের জন্য এখান থেকে কিছু প্রশ্ন নিই, সেগুলো তোমাদের কাজে লাগবে। এই প্রশ্নগুলো একটু তোমরা দেখে রাখবে, এই আশা রাখি। আর পরের দিন দেখছি খুব তাড়াতাড়ি হয়তো সেকেন্ড ইউনিট নিয়ে ফিরে আসবো, তবে একটু ব্রেক নেবো, কারণ এগুলো তৈরি করার জন্য তোমাদের সময় লাগবে, ভিডিওগুলো দেখতেও তোমাদের সময় লাগবে। এরপরে আমরা সেকেন্ড ইউনিটে ঢুকবো, সেকেন্ড ইউনিট নিয়ে আলোচনা করব। যে সেকেন্ড ইউনিটে আমাদের আছে লিঙ্গ বিষয়ক চর্চা, এবং এর কারণে দৃষ্টিভঙ্গির মৌলান্তর কীভাবে হচ্ছে সেটা নিয়ে আলোচনা করা যাবে। ঠিক আছে, আজকে তাহলে আলোচনা এই পর্যন্তই থাক। থ্যাংক ইউ।